সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। জীববিজ্ঞানের ধারাবাহিক সাজেশন ভিত্তিক ক্লাস আজকে চতুর্থ পর্ব। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের আজকের এই সিরিজটা সাজিয়েছি। আশা করছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক উপকৃত হবে, বিশেষ করে যারা পরীক্ষাতে রয়েছে। তো আজকে আমরা যদি দেখি একটু আমাদের যে বিষয়গুলো আলোচনার মধ্যে রয়েছে, সেটা হলো আজকের চতুর্থ অধ্যায়টা হলো জীবনী শক্তি অধ্যায়। এই জীবনী শক্তি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসে থাকে, সেই প্রশ্নগুলোই মূলত আমি আজকে এখানে তোমাদের তুলে ধরবো। তো তার প্রথমে রয়েছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ টপিকসটা বিশেষ করে আমি যেগুলো এখন বলবো, যে টপিকসগুলো, এগুলো মূলত গ এবং ঘ বিভাগের জন্য। সালোক সংশ্লেষণ, একটা আছে অবাধ শ্বসন, তারপরটা আছে সবাদ শ্বসন। হ্যাঁ, এই দুটো বিষয়, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে যেমন একটা কথা যদি বলি, সালোক সংশ্লেষণের কথা যদি বলি, সালোক সংশ্লেষণে একটা বিক্রিয়া আছে, তোমরা সবাই জানো, যেখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি মিলে গ্লুকোজ তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। এই যে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটার খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো কি, বেশিরভাগ উদ্দীপকে দেখা যায় যে এই প্রশ্নটাই তুলে দেওয়া হয়, এইভাবে বিক্রিয়াটা তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে বলা হয় যে আসলে উদ্ভিদ জীবনে এটার গুরুত্ব কি। তো আশা করছি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় হলো যে অবাধ শ্বসন, আরেকটা হলো সবাদ শ্বসন। তো এখানে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের যে সবাদ শ্বসন রয়েছে, সবাদ শ্বসন, এই সবাদ শ্বসনে আমরা যেটা দেখি সেটা হলো যে 1 অণু গ্লুকোজ ভেঙে কিভাবে 38 অণু এটিপি উৎপন্ন হয়। এই 38 অণু এটিপি উৎপন্ন হওয়ার যে ধাপগুলো রয়েছে, এই ধাপগুলো এটা কিন্তু দুইভাবে আসতে পারে। আমরা একটা চিত্রের মাধ্যমেও দেখেছি যে আসলে এখানে 4টা ধাপ যে রয়েছে। প্রথমে হলো গ্লাইকোলাইসিস, তারপরে হলো এসিটাইল কোএ এসএসটি, তারপরে হলো ক্রেবস চক্র, তারপরে হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই যে 4টে ধাপ আছে প্রথমে চিত্র আকারে, এই ধাপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার শেষের দিকে দেখা যাচ্ছে যে একটা ছকের মধ্যে তোমাদের এই তথ্যগুলো সুন্দর করে দেওয়া আছে যে আসলে কত নম্বরে কতটা এটিপি উৎপন্ন হলো। এই যে ধাপে ধাপে যে হিসাবগুলো দেওয়া আছে, এখানকার ছক এবং দুইটা ছক মিলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ে বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100% যেটা ইম্পর্টেন্ট বলি আমি, হ্যাঁ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা একদম মাস্ট বি পড়তে হবে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে দুইটা গতিপথ আছে, ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাচ চক্র দুইটা আছে। হ্যাঁ, তো এটাকে আমি যদি বলি C3 ও C4 চক্র, এই C3 এবং C4 চক্রের পার্থক্য, সেই সাথে C3 এবং C4 উদ্ভিদের যে পার্থক্য আছে সেটা অবশ্যই পড়ে রাখতে হবে। এরপরে C4 উদ্ভিদ কাকে বলে? নটে, আখ, মুথা, ভুট্টাকে C4 উদ্ভিদ বলা হয় কেন? 2 মার্কের জন্য, গ বিভাগের জন্য 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো আছে, অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা পড়বে। এরপরে আরেকটা প্রশ্ন আছে 4 নাম্বার, সেটা হলো এটিপি কে জৈব মুদ্রা বলা হয় কেন? 2 মার্কের জন্য এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের চতুর্থ অধ্যায় যে রয়েছে জীবনী শক্তি, এই জীবনী শক্তি থেকে এই প্রশ্নগুলো আছে। আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ো, ভালো কিছু করতে পারবা। এরপরে আসি আমাদের 11তম যে অধ্যায় রয়েছে জীবের প্রজনন। এই জীবের প্রজনন অধ্যায়ে আমরা যে প্রশ্নগুলো প্রথমে পড়ব গ বিভাগের এবং ঘ বিভাগের জন্য, সেটা হলো পুরুষ এবং স্ত্রী গ্যামেটোফাইট। এই অধ্যায়ের আমরা যদি সিচুয়েশনগুলো একটু পর্যালোচনা করে দেখি, তাহলে দেখতে পাই যে আসলে এই যে পুরুষ ও স্ত্রী গ্যামেটোফাইট বলতে গেলে বেশিরভাগ সৃজনশীলেই এই ধাপের প্রশ্নই এসেছে। অতএব বুঝতে পারতেছ যে আসলে পুরুষ ও স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, এই টপিকস দুটো কতটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করতে হবে। সেই সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরাগায়ন আছে ও ফুলের 5টি অংশ। হ্যাঁ, পরাগায়ন, এখানে পরাগায়নের কিন্তু দুটো প্রকার আছে, আমরা জানি, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। অবশ্যই এই দুটো পড়তে হবে। সেই সাথে একটি ফুলের 5টি অংশ, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে উদ্দীপকে একটা ফুলের ছবি দেওয়া থাকে এবং এগুলো অংশগুলো চিহ্নিত করা থাকে এবং সেগুলো সম্পর্কে বলতে বলা হয় গ অথবা ঘ বিভাগের প্রশ্নের জন্য। তো অবশ্যই এটা পড়তে হবে।
আর প্রথমে দিকে তো বললামই পুরুষ এবং স্ত্রী গ্যামেটোফাইট, আবারও বলি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ছোট প্রশ্ন যেটা আছে, ফুল কি ধুতুরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? আসলে যদি সহজ করে একটু বলি যে আসলে ধুতুরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন, তার কারণ হলো আমরা জানি একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে। সেই 5টি অংশ যদি কোনো ফুলে বিদ্যমান থাকে তবে তাকে আমরা সম্পূর্ণ ফুল বলবো। যেহেতু হয়তো আহ, আমাদের ধুতুরা ফুলে অবশ্যই 5টি অংশ উপস্থিত আছে, যার কারণে সেটাকে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল আমরা বলবো। এরপরে আরেকটা প্রশ্ন আছে 4 নম্বরে, স্বপরাগায়ন ও পরপরাগায়নের পার্থক্য। তো এই পার্থক্যটাও খুবই গুরুত্বপূর্ণ আছে, পড়তে হবে। এরপরে আছে 5 নম্বরে একটা প্রশ্ন আছে, পরপরাগায়নের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই প্রশ্নটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। অর্থাৎ বিষয়টি হলো যে পরাগায়ন তো 2 প্রকার আছে, একটা হলো স্বপরাগায়ন আর একটা হলো পরপরাগায়ন। তো পরপরাগায়নে দেখা যায় যে এখানে যেহেতু দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদের সংকরণ করা হয়, ভিন্ন দুটো গ্যামেট থাকে সেখানে, তারপরে দেখা যায় যে প্রজাতিটা যে তৈরি হয় এটার মধ্যে কিন্তু কিছুটা বৈচিত্র্য তৈরি হয়, এবং বৈচিত্র্য তৈরি হওয়ার কারণে এটা কিন্তু লংজিভিটিটা বা লাস্টিংটা খুবই বেশি হয় এবং এটার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা খুবই ভালো হয়। যার কারণে দেখা যায় যে আসলে যে আমরা বলতে পারি যে পরপরাগণের মাধ্যমে নতুন একটা প্রজাতির সৃষ্টি হয়। তো আশা করছি আজকের এই আমার অধ্যায় ভিত্তিক সাজেশনের যে আলোচনা, এটা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, আশা করছি উপকৃত হবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্ট লাইক করতে ভুলবা না। ঠিক আছে, ধন্যবাদ।